আজকে এই উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে আমার এই প্রেস বন্ধু যারা এখানে সমবেত হয়েছেন, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর গতকালকেই আমরা নববর্ষের বাংলা নববর্ষের আমরা শুরুয়াত করেছি 1432-এর। এই 1432-এর এই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আজকের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে রয়েছেন উত্তর ত্রিপুরা জেলার সভাধিপতি এবং উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির যিনি জেলা সভাপতি, মিডিয়া বন্ধুরা। আপনারা জানেন যে অতি সম্প্রতি মানে আমাদের গত 15ই এপ্রিল 2025 ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একটি মামলা দীর্ঘদিন ধরে ওনারা ইনভেস্টিগেশন করছিলেন। গত 15ই এপ্রিল 2025-এ ওনারা এই যে আমাদের ইডি ন্যাশনাল হেরাল্ড মামলা, এই মামলার তদন্ত করছিলেন। গত 15 তারিখে তার চার্জশিট জমা করেছে। এই চার্জশিটে যারা যারা মূল অভিযুক্ত তারা হলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, শ্যাম পিত্রোদা এবং সুমন দুবে। এই চারজনের নামে সেখানে আমাদের এই ন্যাশনাল হেরাল্ড কেস যে সম্পর্কিত ইডি যেটা 4 বছর ধরে ইনভেস্টিগেশন করছিলেন তার চার্জশিট জমা করেছে। আজকে দুঃখ হয় যে এত বড় কংগ্রেস পার্টি, যার সর্বোচ্চ নেতা যারা পরিবারতন্ত্রে বিশ্বাস করে, এই পরিবারের উত্থানের জন্যই খালি চিন্তা ভাবনা করে, তারা দেশের জন্য কি চিন্তা ভাবনা করে? দেশের মানুষের টাকা কিভাবে নয়ছয় করতে হয়, কিভাবে তারা এই দেশকে বিপথে পরিচালিত করার প্রয়াস করছে, আজকে এই মামলায় সেটা প্রকাশিত হয়েছে। আমরা জানি যে কংগ্রেস ইতিমধ্যে আন্দোলন, সারা ভারতবর্ষে আন্দোলন করবে, তো করুক না, তাতে কি আছে? মানুষ, বাংলাতে একটা প্রবাদ রয়েছে যে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাই না। অর্থাৎ এই যে নিজেরাই নিজেদের যে এই যে মানুষের জনগণের টাকা আত্মসাৎ করার তার প্রমাণ দিচ্ছে। আজকে এই ন্যাশনাল হেরাল্ড যে মামলা, সেটা কি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকার আমি তুলে ধরছি। আপনারা জানেন যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 20 নভেম্বর 1937-এ একটা অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড AJL একটা প্রতিষ্ঠানের রূপ দেয়। আর এই অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের কাজ হলো যে সংবাদপত্রের মাধ্যমে ভারতবাসীকে ওয়াকিবহাল করা। সেই সময় সেটা হয়েছিল এবং 3টি ভাষায় সেখানে প্রকাশিত হতো এই নিউজ পেপার। সেটা হলো, একটা হলো আপনার কওমি আওয়াজ, উর্দুতে প্রকাশিত হতো এবং ইংরেজিতে ন্যাশনাল হেরাল্ড নামে পরিচিত ছিল এবং হিন্দিতে নবজীবন। অর্থাৎ এই 3টা সংবাদপত্র মানে মানুষের কাছে স্বাধীনতা সংগ্রামের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সেইগুলি তখন নির্মাণ করা হয়েছিল। এবং বিশেষত আমরা যদি দেখি যে AJL অর্থাৎ আমাদের অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের যে প্রায় সেখানে ব্যক্তিগত একটা অবাণিজ্যিক সংস্থা এবং অবাণিজ্যিক কোম্পানি হিসাবে প্রতিষ্ঠা হয়েছিল। সেখানে তার শেয়ার হোল্ডার প্রায় 5000 স্বাধীনতা সংগ্রামী এর সঙ্গে জড়িত ছিল। 1956 সালে এই যে AJL মানে অবাণিজ্যিক সংস্থা প্রতিষ্ঠান রূপে সেটা সেখানে মানে নির্মাণ করা হয়। 2008 সালের মধ্যে 90 কোটি টাকারও বেশি ঋণ জমা করেছিল এই AJL সংস্থা। এবং এই যে আমাদের ন্যাশনাল হেরাল্ড মানে যে সংস্থাটা রয়েছে, এই সংস্থাটা অবাণিজ্যিক সংস্থা হওয়াতে বিভিন্ন প্রদেশে, ভোপাল, পাটনা, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গাতে যে সরকারি সম্পত্তি তাদেরকে দেওয়া হয়েছিল। তাদেরকে কেন দেওয়া হয়েছিল? যেহেতু অবাণিজ্যিক সংস্থা, তাদেরকে
বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য এই জমিগুলি তাদেরকে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে দেখা যায় যে 2010 সালে যখন এই সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা উদ্ভব হয়, তখন আমরা দেখেছি যে কংগ্রেস পার্টি ইয়ং ইন্ডিয়া লিমিটেড নামে একটা কোম্পানি ফর্ম করে। আপনারা বুঝতে পারছেন তো যে এই রাহুল গান্ধী এবং ওনার মা সোনিয়া গান্ধী তারা মিলে ইয়ং ইন্ডিয়া নামে একটা কোম্পানি ফর্ম করে। কিভাবে মানুষকে প্রতারণা করা যায় তার একটা নিদর্শন। এবং এই ইয়ং ইন্ডিয়ান নামে এই যে আমাদের ন্যাশনাল হেরাল্ড যেটা রয়েছে সংস্থা, তার থেকে ঋণ নেওয়া হয়েছে উইদাউট কোনো রকম রিজলিউশন ছাড়া, কোনো রকম পারমিশন ছাড়া। এবং এই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী মিলে 38% অর্থাৎ 76% শেয়ার হোল্ডার এই ইয়ং ইন্ডিয়া কোম্পানির যে ফরমেশন করা হয়েছে তার 76% যে হোল্ডার সেটা হলো রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী। বাকি 24% শেয়ার সরকার কংগ্রেসের নেতা মতিলাল ভোরা এবং অস্কার ফার্নান্ডেজ দুইজনে এখন নেই, কিন্তু তারাও 24% অর্থাৎ রাহুল গান্ধী সোনিয়া গান্ধী 36% এবং আমাদের মানে তখনকার কংগ্রেসের নেতা মতিলাল ভোরা ও জর্জ ফার্নান্ডেজ দুইজনের 24%। অর্থাৎ কিভাবে এই দেশকে বিপথে পরিচালিত করা যায় তার প্রয়াস ওই ইয়ং ইন্ডিয়া কোম্পানি নামে সেটা ওনারা ফরমেশন করেন। এবং ওই যে ন্যাশনাল হেরাল্ড যে সংস্থাটা রয়েছে তার যে অধিকৃত জমি এবং তার যে ব্যাংক থেকে যে ফান্ড, সেই ফান্ডগুলি ইয়ং ইন্ডিয়া নামে ট্রান্সফার করে এই টাকাগুলি আত্মসাৎ করেছেন সেই সময়কার কংগ্রেসি নেতারা। গত 11ই এপ্রিল দেখুন, গত 11ই এপ্রিল 2025-এ এই হেরাল্ড হাউসে আমাদের মানে দিল্লিতে বাহাদুর শাহ জাফর মার্গ, বান্দ্রা পূর্ব যে মুম্বাই এবং বিশ্বেশ্বর থানের রোড, লখনৌতে অবস্থিত বিল্ডিংগুলি ইডি একসঙ্গে নোটিশ আটকানো হয়। এবং এখন পর্যন্ত এই রাহুল গান্ধী, এই সোনিয়া গান্ধী তাদেরকে বার কয়েক ইডি জিজ্ঞাসাবাদ করেছে। আমি সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরছি যে আজকে 2022 সালের জুনে রাহুল গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় 4 দিনের বেশি 50 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। 21 জুলাই 2022 এই মামলায় সোনিয়া গান্ধীকে 3 দিনের বেশি 12 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ এই যে তারা ইডি যে জিজ্ঞাসাবাদ করেছে তার জন্য ইডি 3রা আগস্ট দিল্লি এবং কলকাতা, ভোপাল, পাটনা সমস্ত জায়গায় ইডি একযোগে এই যে সম্পত্তিগুলি রয়েছে তা সেখানকার ইডি দপ্তর সেইগুলি বিশ্লেষণ করেন সেখানে এবং খোঁজ খবর নেন। তো অর্থাৎ এই যে দেশের মানুষের যে জমাকৃত, দেখুন স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা জড়িত তাদের রূপরেখা, তাদের কথা শোনার জন্য যেই সংস্থা রূপায়িত করা হয়েছে, এই গান্ধী ফ্যামিলি, লজ্জা হয় গান্ধীকে ওনারা ব্যবহার করছেন। এই গান্ধী ফ্যামিলি সেই সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা মিলে দেশকে লুণ্ঠন করা, দেশের সম্পদকে নষ্ট করা এবং এইগুলিকে প্রায় সেখানে আমরা যদি দেখি এই মানি লন্ডারিং মামলায় সেখানে প্রায় 661 কোটি টাকার মূল স্থাবর সম্পত্তি দখল তারা নিয়েছিল এই ইয়ং ইন্ডিয়া কোম্পানি। সেইগুলিকে ইডি ছানবিন করে মানুষের সামনে তার যে চার্জশিট সেখানে উল্লেখ করা আছে। আপনারা আরও জানবেন যে এই যে 2023 সালের নভেম্বরে AJL অর্থাৎ অ্যাসোসিয়েট যে জার্নাল লিমিটেড কোম্পানি 90 কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার সংযুক্ত করেছিল। কিভাবে দেশকে লুট করা যায় সেই তারা রাহুল গান্ধীরা প্রয়াস সবসময় করে আসছে।
তো এই ক্ষেত্রে আমরা এই যে কংগ্রেস ইদানিং বলছেন যে আন্দোলন করবে, রাস্তাঘাটে নামবে, তো নামতে পারে, কিন্তু সেখানে ইডি অর্থাৎ এই যে মামলা, এই মামলায় তো এখন জামিনে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী জামিনে তাদেরকে এখন ছাড়া হয়েছে। প্রয়োজনে তারা অপেক্ষা করছেন কবে ওনারা সেখানে প্রবেশ করবেন এবং পার্মানেন্টলি তাদের সেখানে যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। আমি আজকের আপনাদের সামনে এই তুলে ধরার মূল উদ্দেশ্য হলো এই মামলায়, এই যে ন্যাশনাল কোরের মামলায় প্রায় 2000 কোটি টাকা মূল্যের সম্পদ দখল করেছেন, যেটা আপনাদের প্রথমেই বলেছি যে 661 কোটি টাকার উপর লেনদেন এবং আর্থিক অনুযোগ এবং সব মিলিয়ে প্রায় 2000 কোটি টাকার মতো এই আর্থিক লেনদেন এবং তারা সম্পত্তি লুণ্ঠন করে দেশকে বিপদে পরিচালিত করার যে প্রয়াস করছেন, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সমস্ত জায়গায় এবং সমস্ত জনগণকে এই কংগ্রেসীদের যে মনোভাব, যারা দেশের জন্য কথা বলেন, সংবিধানের বড় বড় কথা বলেন, বাবা সাহেব আম্বেদকরের কথা বলেন, তারা কিভাবে সংবিধানকে অবলুপ্তি করে এবং তারা এই দেশের আইনকে ফাঁক ফুকুর করে তারা কিভাবে মানুষকে লুণ্ঠন করা যায়, মানুষের অর্থ লুণ্ঠন করা যায়, দুর্নীতির সঙ্গে কিভাবে যুক্ত হওয়া যায় তার প্রয়াস করেছে। তার জন্য ভারতীয় জনতা পার্টি তার তীব্র ধিক্কার জানায় এবং নিন্দা জানায়। আপনাদের মাধ্যমে আজকে এই কথাগুলি বলার জন্যই আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। আমরা বিগত কয়েকদিন আগে দেখতে পেলাম কৈলাসহরে একটি অপ্রীতিকর ঘটনা হয়েছে। সেখানে একজন কংগ্রেস দলের নেতা একজন আইপিএস অফিসারকে হুমকি দিচ্ছেন যে উনি চাইলে 5000 কি 50,000 মানুষ একাঠা করে হামলা চালাতে পারেন। আপনি একজন রাজ্য প্রেসিডেন্ট হয়ে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, আমি তো একটা জিনিসই বলি যে কংগ্রেসের চরিত্র এবং কংগ্রেসের যে মানুষের জন্য যে বড় বড় কথা বলেন, রাষ্ট্রের জন্য কথা বলেন, আজকে তাদের মুখ থেকেই তাদের বক্তব্যের মাধ্যমেই আমরা দেখতে পাই যে তারা দেশ এবং রাজ্যের জন্য কিভাবে চিন্তা ভাবনা করে। দেখুন, আমি একটা জিনিস আমি পরিষ্কার করে দিতে চাই, আমরা যেটা চাই যে শান্তি শৃঙ্খলা আন্দোলন হতে পারে। ওয়াকফ বিল নিয়ে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যা হচ্ছে যে সেটা আমরা দেখতে পারি, যদি কোর্ট রয়েছে, লোকসভাতে পাস হয়েছে, রাজ্যসভাতে পাস হয়েছে, এখন সুপ্রিম কোর্ট রয়েছে, তারা কোর্টে যেতে পারে বা আন্দোলন করতেই পারে, যে কোনো পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে আন্দোলন করতে পারে। কিন্তু আন্দোলন নামে উজ্জ্বতি করা, মানুষের সম্পত্তি নষ্ট করা, এটা কোনো সময় ত্রিপুরা রাজ্যের মানুষ বরদাস্ত করেনি। এবং আমি চাই যে যারা এইসব আন্দোলনে, সে কংগ্রেস হোক, সিপিএম হোক বা আমাদের পার্টি হোক, এই আন্দোলনের নামে আমাদের রাষ্ট্রীয় সম্পত্তিকে যারা ধ্বংস করবে তাদেরকে রেহাই করা হবে না। তাদেরকে অ্যারেস্ট করে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের থেকে এই রাষ্ট্রীয় সম্পত্তির সমস্ত হিসাব, যে টাকা, যে পরিবার ক্ষতি, এই ক্ষতি, আর্থিক ক্ষতি বা যাই ক্ষতি হোক না কেন, তার থেকে উসুল করা এবং এই রাষ্ট্রীয় সম্পত্তি আমাদের রক্ষা করতে। আন্দোলনের নাম আন্দোলন হবে, আন্দোলন এজিটেশন হবে, কিন্তু হুমকি তুমকি দিয়ে মানুষের সম্পত্তি নষ্ট করে, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করে কোনোদিনও এই আন্দোলনের মান্যতা মানুষ দেয় না। কারণ মানুষ, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর একটাই আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ যেটা আমরা সবচেয়ে বেশি ফিল করি, সেটা হলো আইন শৃঙ্খলা। আমাদের সরকার আইন শৃঙ্খলাকে প্রাধান্য দিয়ে প্রায়োরিটি বেস মানুষের জন্য কাজ করছে। কারণ আজকে আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে, রাজ্যের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়, সেটা আমাদের সরকার ভালো করে জানে। তো কাজেই প্রায়োরিটি দিয়ে আমাদের এই আইন শৃঙ্খলাকে উন্নত করা এবং আইন শৃঙ্খলাকে বজায় রাখা, সেটা আমাদের সরকারের প্রাথমিকতা। আর যারা এই হুমকি তুমকি দিচ্ছেন, আগামী দিন দেখবেন প্রশাসন রয়েছে, আইন রয়েছে, সেই আইনের ধারায় তাদেরকেও শাস্তি হবে এবং নিশ্চয়ই সেই পথে আমাদের সরকারও সেই দৃষ্টিকোণ নিয়ে কাজ করছে। ধন্যবাদ স্যার।